আর একটু অপেক্ষা করি না, দেখি অনেকে বলে রিকোয়েস্ট পাঠাচ্ছ, তো আসলে আমি রিকোয়েস্ট গুলো ধরতে পারতেছি না। অ্যাডমিট অল করে দিই। আর কয়েকজন আছি আমরা, দেখি। সরি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর একটু অপেক্ষা করি না, সবাই কি আসছে? সবাই তো মনে হয় না আসে নিতেছি। তো তোমাদের সম্বন্ধে আমি মোটামুটি জানি আর কি। তোমরা যখন ফর্ম ফিল আপ করছো তখন তোমাদের ইনফরমেশন কিছু নিয়ে রাখছিলাম আমি। তো আমি একটু আমার সম্বন্ধে তোমাদের একটু জানাই। আমি মোহাম্মদ মাসুদুজ্জামান। আমি রংপুর পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাশ করছি কম্পিউটারের উপরে, কম্পিউটার টেকনোলজি, সিএমটি। এরপরে এডমিশনে যাই, যাওয়ার পরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে আমাদের সিএসি, তখন আর সিএমটি থাকে না, সিএসি। সিএসি ডিপার্টমেন্টে পড়ি ডুয়েটে। এরপরে 2014 সালে ওখান থেকে বের হই। হওয়ার পরে চাকরির জন্য একটু পড়াশোনা করি। আর ওই চাকরি অবস্থায়, চাকরির জন্য পড়াশোনা করা অবস্থায় সিটিটি পলিটেকনিক, অনেকে হয়তো বা জানো যারা ডুয়েটে গেছো, ডুয়েটের পাশেই অথবা মিসড পলিটেকনিকের সামনেই, ওখানে 6 মাস পড়াইছিলাম। এরপরে 2016 সালে আমাদের এই নদী গবেষণা, আমি আসলে নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর, এখানে চাকরি করি, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে আছি। এখানে ফেব্রুয়ারিতে পরীক্ষা দেই, এপ্রিলে আমাদের রেজাল্ট পাবলিশড হয়। তো জয়েন হয় 2017 সালের জুন মাসে, 22শে জুন, অর্থাৎ আমার আর 7 দিন, 6 দিন পরে 4 বছর পূর্ণ হবে আর কি। আর 2016 সালে, কারণ জয়েন তো করি হচ্ছে 2017 সালে, তো 2016 সালটা, 2016 সালে আমি আসলে একটা পলিটেকনিক আছে, এসএসআর। তো এরপরে 2017 সালে আমি ফেব্রুয়ারিতে মিস্টে এসে জয়েন করি, ডুয়েটের পাশেই। ওখানে একটা সেমিস্টার থাকি। ওখানে একটা সেমিস্টার থাকার পরে আমি এপ্রিলে ফাইনাল হয় ওখানে। মে, জুনে, মানে এপ্রিলে পড়া শেষ হয়, সেমিস্টার শেষ হয় ওখানে। আর এক এক দেড় মাস থেকে আমি পরে ফাইনালে এখানে এসে জয়েন করি। অর্থাৎ টোটাল আমি পাশ করার পর 3 বছর পরে চান্স হয় সরকারি চাকরি। তো এর মধ্যে পলিটেকনিকে পড়াইছি, 3টা পলিটেকনিকে 2 বছর, আর নিজেও পড়ছি। তারপরে আল্লাহর রহমে তোমাদের দোয়ায় দোয়ায় এই চাকরিটা হয় আর কি। আর তোমাদের মধ্যে অনেকে আছো যে সর্বনিম্ন হচ্ছে 2018 সালে পাশ করছো, এবং 2014 সালেরও আছো। আমি আসলে ডিপ্লোমায় শেষ করছি 2007 সালে। কাজে আমি ধরে নিচ্ছি যে তোমরা আমার জুনিয়র, এই জন্য তোমাদের তুমি করে বলতেছি। আর এই হলো মোটামুটি আমার। আর আমি ফরিদপুরেই থাকি। ঢাকায় যাওয়া হয় মাঝে মধ্যে, করোনাকালীন সময় এখন যাওয়া হয় না। আগে মাসে একটা করে মিটিং থাকতো, মন্ত্রণালয়ে যেতাম ওখানে। কিন্তু এখন অনলাইনে মিটিং হয়, এই জন্য যাওয়া হয় না, আর আমি যেতেও আগ্রহী না আর কি ঢাকায়। আর ডুয়েট গাজীপুরে, ওখানে অনেক কোচিং সেন্টার আছে। তার মধ্যে আমাদের সিনিয়র বড় ভাই, আমরা যেই সময় চাকরির জন্য পড়ছি ওই সময় কোনো ডুয়েটের আশেপাশে কোনো চাকরিজীবীদের নিয়ে যে একটা কোচিং করানো হবে বা কোচিং হবে, এরকম কারো চিন্তা ভাবনাই ছিল না। তো আমাদের সাথে বা আমাদের এক ব্যাচ আগের সিনিয়র বড় ভাইদের এরকম আমরা পরামর্শ দিতাম যে ভাই আপনারা যদি এখানে থাকেন তাহলে শুরু করেন, এটা ভালো হবে। তো এরকম প্রথম একটা কোচিং সেন্টার ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, অনেকে জানো। তো সেখানে আমি গিয়ে গেস্ট লেকচারার হিসেবে লেকচার দিয়ে আসি আর কি। আমি এই রিসেন্ট গত সপ্তাহেও গিয়েছিলাম, এমনকি আজকেও কল দিছিল। তো আমি বলছিলাম যে আসলে আমি এখন যেতে পারবো না, তো ঈদের পরে হয়তো বা সপ্তাহে 2-1 দিন ওখানে গিয়ে ক্লাস দিব, শেখানোর মধ্যেই আছি। আর চাকরিতে কাজ করতেছি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আসলে আমাদের এখানে নামটা শুনলে যেটা মনে হয় যে আমরা হয়তো বা প্রোগ্রাম করি, কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আসলে প্রোগ্রাম, সরকারি চাকরিজীবী যারা আছে তারা আসলে প্রোগ্রামিং কোড করে না। তো মূলত আমাদের কাজ বেশি হবে, ধরো প্রজেক্টর, এখন একটা প্রেজেন্টেশন দিতে হবে, প্রজেক্টর তোমাকে লাগাই দিতে হবে, কানেক্ট দিতে হবে, ইন্টারনেট কানেকশন দিতে হবে। কার কম্পিউটারে প্রিন্টার সাপোর্ট দিতেছে না, প্রিন্টারটা সাপোর্ট করতেছে না, সাপোর্ট দিতে হবে তোমাকে। উইন্ডোজ নাই, তোমাকে উইন্ডোজ দিতে হবে। বিভিন্ন ধরনের ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হবে। এই ধরনের এমন কিছু কাজ করাবে যেগুলো তোমার কাছে খুব বিরক্ত বোধ মনে, মানে বিরক্ত বোধ করবা, এবং মনেই হবে না যে আসলে আমি কি করলাম এটা। কম্পিউটার সায়েন্সে বললাম,
অথচ কাজ করতেছে কি জিনিস। তো এই হলো আমাদের মোটামুটি যারা নবম গ্রেডে আছে তাদের এই কাজ। আর পাওয়ার প্ল্যান্ট গুলোতে ওখানে কিছু কাজ হয়, ছোটখাটো কোডিং হয়, যেমন ডিপিডিসি তে কোডিং হয়, ওখানে কিছু কোড করে। তবে বেশিরভাগ কোম্পানিগুলো করে কি বাইরে থেকে সফটওয়্যার গুলো কিনে নেয়। আর যে সেলটা থাকে আইটি সেল, ওখানে তাদেরকে দিয়ে ছোটখাটো কিছু কন্টেন্ট বা মডিউল ডেভেলপ করায়। এখনো পরিপূর্ণভাবে করায়নি, তবে অদূর ভবিষ্যতে হয়তো বা হবে। তো ডিপ্লোমাদের কাজ কি, ডিপ্লোমাদের কাজ হবে ওদেরকে হেল্প করা, সহায়তা করা। পিজিসিবিতে বা ইজিসিবিতে বা ডেস্কো এগুলো তো যেগুলোতে আছে, এগুলো তো বেশিরভাগ জব হচ্ছে আমাদের যারা ডিপ্লোমা পদে ঢুকতেছি মনিটরিং করা আর কি। সবকিছু করে দেওয়াই আছে, তুমি মনিটরিং করবা, এইটাই। তো মোটামুটি আমি আমার সম্বন্ধে যতটুকু পারলাম অল্প কথায় বললাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবা। আর তোমাদের সম্বন্ধে হয়তো বা তো বললামই, যারা পরে আসছো তাদের জন্য বলতেছি যে আমি তোমাদের ওই ইনফরমেশন গুলো আগে থেকে নিয়ে রাখছি, এই জন্য আর নতুন করে পরিচয় নিতেছি না। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা পরিচয় হয়ে যাব। তোমাদের অনেক কথাই বলবো, আস্তে আস্তে এক পাশ থেকেই বলবো ইনশাল্লাহ। তোমরা একটু গুরুত্ব দিবা। প্রথমত হলো যে তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে কাদের সাথে কম্পিটিশন করতেছো। ডুয়েটে যারা পড়তেছে তারা কিন্তু ম্যাক্সিমাম মানে 90%ই কিন্তু ডিপ্লোমার পদে অ্যাপ্লাই করতেছে। যারা ডিপ্লোমার আছে তাদের ক্ষেত্রে হয় কি, তাদের সাথে পেরে ওঠাটা খুব কঠিন হয়। তো এটার কিছু কারণ আছে, তার মধ্যে মেজর কয়েকটা কারণ আমি বলতেছি। প্রথমত, ওই ডুয়েটে চান্স পাওয়ার আগে তারা এডমিশন করে, এডমিশনের ডিপার্টমেন্টটা খুব ভালো মতো একটু আয়ত্তে আনার চেষ্টা করে। এরপরে চান্স পাওয়ার পরে প্রত্যেকটা সেমিস্টারে আবার নতুন করে ওই পড়াগুলো পড়ার সুযোগ পায়। যেমন প্রোগ্রামিং ইন সি, এই সাবজেক্টটা আমরা যেমন ডিপ্লোমায় একটা সেমিস্টার পড়ে আসছি, ঠিক তেমনি তারা আবার ডুয়েটে গিয়েও আর একটা সেমিস্টার পড়ার সুযোগ পায়। এবং সেই সাথে অনেক ভালো মানের টিচার পায় কম্পারেটিভলি ডিপ্লোমাতে যে টিচার গুলো থাকে তাদের থেকে। অর্থাৎ ডিপ্লোমায় যে টিচার গুলো আমাদেরকে পড়ান তাদের থেকে ওইখানে ডুয়েটের টিচাররা ভালো, এই জন্য আরো ভালো করে শিখতে পারে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে যে ওখানে ওই সেমিস্টারে ডিপ্লোমায় যে পড়াগুলো আমরা পড়ি তার থেকে আরো বেশি কিছু অ্যাডভান্স কিছু পড়াশোনা করি। অর্থাৎ একটা ডিপ্লোমা স্টুডেন্ট যখন ডিপ্লোমা শেষ করার পরে ডুয়েটেও আসে না, ডুয়েটেও চান্স পায় না, তখন সে এই জিনিসগুলোতে পিছাই পড়ে। আর যখন বুয়েটে যখন পরীক্ষা হয়, বিশেষ করে ডিপিডিসি, পিজিসিবি, ইজিসিবি, নেস্কো, ডেস্কো, যেগুলো খুব ভালো হ্যান্ডসাম স্যালারি দেয় আর কি, সেগুলোতে আসলে ডিপ্লোমার সিলেবাস ফলো করে হচ্ছে বুয়েটের টিচাররা। আর ডিপ্লোমার যে সিলেবাসটা, তোমরা তো আসলে ডুয়েটের সিলেবাস, বিএসসি সিলেবাস দেখো নাই, আমরা পড়ে এসেছি, আমরা দেখছি, অলমোস্ট সেম। আমার জানা মতে আমি মাত্র 60টা বই বেশি পড়ছি। 60টাও না মনে হয়, ওই কম্বাইন করলে দেখা যাবে যে 4টা বই বেশি পড়ছি। ডিপ্লোমা যেই বইগুলো পড়ছি এটার থেকে আর 4টা বই বেশি পড়ছি 60টা সেমিস্টারে। এবং যে টপিক গুলো থাকে, ডিপ্লোমার যেই টপিক, বিএসসি তো সেই টপিক, সামান্য কিছু বেশি থাকে। তো দেখা যায় এমন এমন কিছু টপিক আছে বা সিলেবাস আছে, যেই সিলেবাস গুলো ডিপ্লোমার টিচাররা ভয়ে পড়ায় না বা আমরা পড়িও না, কিন্তু ডুয়েটে এসে সেগুলো আমাদের পড়া হয়ে যায় বা এডমিশনে এসে পড়া হয়ে যায়। আর যখন বুয়েটের টিচাররা কোশ্চেন করে, ঠিক ওই সিলেবাসটা দেখে দেখেই কোশ্চেন করে। কাজেই ওরা বুঝে না যে এটা বিএসসি লেভেলের কোশ্চেন হচ্ছে নাকি ডিপ্লোমা লেভেলের কোশ্চেন হচ্ছে। তো তখন দেখা যায় যে ওই ডিপ্লোমা স্টুডেন্ট এই কোশ্চেন গুলো ভালো মতো ধরতে পারে না, বাট ওই ডুয়েটের স্টুডেন্ট গুলো ভালো মতো ক্যাচ করতে পারে। তখন ডিপ্লোমার স্টুডেন্ট গুলো অটোমেটিক ভাবে মার্কিং এ পিছনে পড়ে যায়। তখন দেখা যায় যে পিজিসিবিতে যদি 3 জন নেয়, তো ওখানে দেখবা যে 3 জনের জন্য যদি 10 জনকেও যদি ভাইভাতে অ্যালাউ করে, তো ম্যাক্সিমাম হয়তো বা 2 জন ডিপ্লোমা, যারা ফ্রেশ ডিপ্লোমা বা যারা বেসরকারিতে প্রাইভেটে বিএসসি করতেছে, তারা হয়তো বা এরকম 2 থেকে 3 জন হবে। আর বাকি 6 থেকে 7 জন এটা ডুয়েটের স্টুডেন্টেই হবে। তো এটা হওয়ার মেইন কারণ হচ্ছে ওই সিলেবাসটা না জানা, সিলেবাসটা শেষ করতে না পারা, 1 নম্বর। 2 নম্বর বললাম যে ওরা আরো বেশি ভালো করে পড়ে। 3 নম্বর হচ্ছে তারা অ্যাডমিশনে খুব ভালো মতো পড়ে আসে, আর ডিপ্লোমাদের পরবর্তীতে সুযোগ থাকে, এই জন্য তারা পারে না।
তো ইনশাল্লাহ তোমরা এখানে ভয় পাবা না। আমি এখানে যে সিলেবাস গুলো এখন সিলেবাস নিয়ে আলোচনা করবো আর কি। এই সিলেবাস গুলো যদি কেউ কাভার করো, যারা বেসরকারিতে পড়তেছো, তোমরা অনেকেই বেসরকারিতে পড়তেছো, তাদের বেসরকারি সিলেবাসও কাভার হবে, ডিপ্লোমাও কাভার হবে ইনশাল্লাহ, বিএসসি তো হয়ে যাবে। আর চাকরির জন্য যারা পড়বা ইনশাল্লাহ তাদেরও হয়ে যাবে। এরকম ডিপ্লোমা অনেক স্টুডেন্ট আছে যে অনেক টপিক আছে সে এখন পর্যন্ত জানে না যে এখান থেকে কোশ্চেন হতে পারে। তারা কোশ্চেন হয়ে গেলেও সে ধরতে পারে না যে এটা আসলে কোন সাবজেক্টের কোন অধ্যায়ের কোন টপিকটা থেকে আমার এই কোশ্চেনটা আসছে। কাজেই দেখা যায় যে সে প্রত্যেকবারই কিছু না কিছু মার্ক অ্যান্সার করতে পারে না। কিন্তু ডুয়েটের ওই ছেলেগুলো অ্যান্সার করতে পারে, কিন্তু তার মানে এই না যে ডুয়েটের তোমার বড় ভাই বা তোমার ফ্রেন্ডরা যে খুব তোমার থেকে ভালো জানে, তা কিন্তু না। তুমি একটা কোশ্চেন দিতে পারো নাই, সে একটা কোশ্চেন দিছে, সে তোমার থেকে মাত্র 2-3 মার্ক বেশি পেয়ে গেছে। এই তো, এর কারণেই সে তোমার আগে চলে যায়। তো আরো কথা হবে ইনশাল্লাহ। আজকে এত থিওরিটিক্যাল কথাবার্তা মনে হয় না বলাই ভালো, অনেকই বোরিংও। আর একটা জিনিস আমি বলে রাখি, তোমরা অনেকেই যারা এখানে এনরোল করছো আর কি, তারা অনেক, তাদের মধ্যে বেশিরভাগই বলছো যে একদম কোর লেভেল থেকে, মানে একদম শুরু থেকে আর কি, যেটা আমরা বেসিক বলি সব সময়, মূল জিনিসটা থেকে শুরু করতে বলছো আর কি। তো হয়তোবা জি যারা যারা জি যারা ভাইয়া, এটাই করলে মনে বেটার হবে, একদম শুরু থেকে শুরু করলে সবার জন্যই ভালো হবে। হ্যাঁ, যে আমি কারণ আমরা সেটাই অনেক কিছু জানি না, হয়তোবা আমরা অনেক কিছু ইয়ে করে ফেলছি, কিন্তু অনেক কিছুই জানি না, ওটাই বেটার হবে। হতে পারে হয়তোবা, কিন্তু যারা একটু জানবা তারা একটু ধৈর্য ধরবা। যে হয়তোবা তোমার ক্লাসটা বোরিংও লাগতে পারে, কিন্তু তুমি চেষ্টা করবে যে তুমি যেহেতু এখানে সময় দিতেছো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, যে তোমার যাতে এটা রিভাইজ হয়, যাতে তোমার ওই পরীক্ষার আগের দিন আর অতবার রিভাইজ না দিলেও হয়, তুমি এখানে যেন একবার রিভাইজ দাও। এভাবে পড়বা। আমরা যখন ক্লাস করছি একই টপিক অনেকবার অনেক স্যারের কাছে করছি। আর একটা কথা আসলে বলে নেই, আমি ভুলে যাচ্ছিলাম, যে আমাদের আসলে এই অনলাইনে একটা অসুবিধা আছে। যদিও আমি ল্যাপটপ ইউজ করতেছি, বাট আমাদের কারেন্ট কিন্তু, জানোই তো, কারেন্ট আর হচ্ছে আমাদের ইন্টারনেট সবসময় অ্যাভেলেবেল থাকে না। আমার এখানেও থাকে না। তা যদি কোনো কারণে আমি লগ ইন করতে না পারি বা চলাকালীন সময় যদি ডিসকানেক্ট হয়ে যাই, তাহলে তোমরা একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমি চেষ্টা করব কন্টিনিউ করার, কিন্তু যদি কারেন্ট না থাকে তাহলে আসলে আমি পারবো না আর কি, আমার এখানে আইপিএস নাই। হ্যাঁ, এটা ব্যাপার না ভাই, হ্যাঁ, এটা তোমরা হতেই এটা পারে। একটু আমাকে একটু ছাড় দিবা। আর যদি কখনো দেখো যে বৃষ্টির সময়, যেমন ফার্স্ট ব্যাচ আমি চালাচ্ছি এখনো, তো ওদের এরকম স্টার্ট করছি কিন্তু কারেন্ট চলে গেছে, তখন আমি ওই আমার আরেকজনকে দিয়ে গ্রুপে মেসেজ দিতাম। তো পরবর্তী দেখা যেত যে আমি আর ক্লাসটা নিতে পারতেছিলাম না। আর যেহেতু এটা রেকর্ড হয়, আমি রেকর্ডটা করে দিব ইনশাল্লাহ তোমাদের। রেকর্ডটা করে আমি দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিবা, যে কোনো সময় দেখে নিতে পারো। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখন আমি একটু সিলেবাস নিয়ে ধন্যবাদ আলোচনা স্যার। করি। হ্যাঁ, সিলেবাসটা একটু নিয়ে আলোচনা করি। যে দেখো এখানে আমাদের অনেক সিলেবাস, মানে অনেকগুলো সাবজেক্ট আমরা পড়ে আসছি ডিপ্লোমায়, তার মধ্যে মেজর কিছু আমি এখানে সাবজেক্ট গুলো নিয়ে আলোচনা করব। আরো যদি কিছু থাকে সেগুলো আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রোগ্রামিং ইন সি, আমার মনে হয় তোমরা সবাই পেয়েছো এই সাবজেক্টটা, এখন হয়তো এটা উঠাই দিছে। তো এমন কেউ আছো যে তোমরা এটা পাও নাই, মানে পড়ো নাই ডিপ্লোমায়? আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই পড়ে আসছো আর কি। তো এটার মধ্যে আমরা ডেটা টাইপস, হ্যাঁ ডেটা টাইপ দেখবো, অপারেটর, এক্সপ্রেশন, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, অ্যারে, ফাংশন, স্ট্রিং, ফাইল, প্যাটার্ন দেখবো, প্যাটার্নে কিছু প্রোগ্রাম থাকবে। আউটপুট ডিটারমিনেশন, অর্থাৎ আউটপুট নির্ণয় করতে হয় এই ধরনের কিছু প্রোগ্রাম। যে যে বললা না যে ব্যাংকে কোশ্চেন গুলো আসে, এগুলো কিন্তু সব ওই বেশিরভাগ আউটপুট জি নির্ণয় জি করে প্রোগ্রাম দেয় ওরা। আর জি। অনেক হার্ড দেয় ওরা, হম। এটার মতোই দেয় আর কোশ্চেনটা কি। অনেক hard। আর কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম থাকে যেগুলো ওভারঅল আসার মতো চান্স থাকে, সেগুলো দেখবো। আর ফ্লো চার্ট এরকম আরো কিছু আছে, সেগুলো আমরা দেখবো। C++-এ এগুলো তো দেখবোই, যদিও দেখার দরকার হয় না, তারপরে একবার ওভারভিউ দিব। এরপরে বাড়তি যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখবো, ক্লাস, অবজেক্ট, ফাংশন ওভারলোডিং, ফাংশন ওভার রিডিং, অপারেটর ওভারলোডিং, ফ্রেন্ড ফাংশন, ভার্চুয়াল ফাংশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড যে মোড গুলো আছে আমরা সেগুলো দেখবো, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর, ইনক্যাপসুলেশন, আরো কিছু আছে, এগুলো অনেক কিছু লিখে নেই, আরো ওগুলো যখন পড়াবো তখন আসবে। এই সিলেবাস গুলো থাকবেই, এছাড়া আরো বেশি যখন পড়া দিয়ে যাবো তখন কোশ্চেনের উপর ডিপেন্ড করে আরো আসবে কিছু। এরপরে ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম, এর মধ্যে অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, ডিফারেন্ট নোটেশন থাকে কিছু আমাদের। এগুলো যারা বিএসসি করছে তারা জানোই মোটামুটি, টাইম কমপ্লেক্সিটি ডিফারেন্ট। তারপরে শর্টিং থাকে কিছু টেকনিক, সার্চিং থাকে, ইন্ডেক্সিং থাকে, হ্যাশিং থাকে। আসলে এগুলো থেকে যে
সব সময় একটা টপিক একটা ইয়ে থেকেই যে টপিক থেকেই যে কোশ্চেন আসে এরকম না, বিভিন্ন টপিক থেকে কোশ্চেন আসে, আবার সব সময় যে হার্ড হয় সেরকমও না, আবার সব সময় যে সহজও হয় সেরকমও না। যারা পরীক্ষা দিচ্ছে তারা জানো। তা আমরা মোটামুটি একটা লেভেলে আসার চেষ্টা করব, যাতে করে মিস না হয়। যে আমি যে সাবজেক্ট গুলো খুব ভালো মতো পড়ে যাবো, বিশেষ করে লজিক্যাল সাবজেক্ট গুলো, সেগুলো যেন মিস না হয়। এরপর ডেটাবেজ ম্যানেজমেন্টের মধ্যে আমরা এগুলো দেখবো। আর নর্মালাইজেশন, অ্যাসিড প্রপার্টিজ, রেট প্রপার্টিজ, এগুলো সাধারণত বিএসসি তে দেয়। অ্যাসিড প্রপার্টিজ, রেট প্রপার্টিজ, নর্মালাইজেশন। আর ইকুয়ারি দেয়, ডিপ্লোমাতে দেয়। তো তারপরেও আমি এই এই টপিক গুলো এখানে দেখাবো আর কি। আর ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মানে কমন 4-5টা কোশ্চেন থাকে। আইপি অ্যাড্রেস নিয়ে কিছু কোশ্চেন থাকে। এখানে হয় তোমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বলবো, যে কতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা যাবে, অথবা কতগুলো আইপি কে অ্যাসাইন করা যাবে। তারপরে কিছু ডিভাইস থাকবে, এই ডিভাইস গুলো কোন কোন প্রোটোকলের আওতায় পড়ে যায় এবং কোন কোন লেয়ারে কাজ করে। কিছু আমরা প্রোটোকল স্যুট দেখবো। এই জিনিসগুলোই মূলত, এই 3-4টা জিনিসই দেখবে এদের ভিতরেই থাকবে। তো আমার ইন্টারনেট বা কানেকশন থেকে শুরু করে যদি আমি কমিউনিকেশন করতে চাই, অবশ্যই আমার কানেকশন দরকার হবে, কমিউনিকেশন টাইপ দরকার হবে, কিছু ডিভাইস দরকার হবে। তারপরে টপোলজি মানে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন যেটা আমরা বলি, যে কিভাবে কানেক্টেড থাকবে সেগুলো, যে একটার সাথে আর একটা লিঙ্ক থাকবে নাকি একটাকে কেন্দ্র করে সবাই কানেক্টেড থাকবে, যেটাকে আমরা স্টার বলতেছি। বা একজন আরেকজনের সাথে লিঙ্ক, তখন সেটাকে রিং বলতেছি। বা একটা একটা পাথ দেয়া থাকবে, যে এই পাথের মধ্যে সবাই আমরা কানেক্টেড থাকবো, এটাকে আমরা বাস টপোলজি বলতেছি। এই ধরনের কিছু কৌশল দেখানো হবে, যেগুলোকে আমরা টপোলজি হিসাবে আইডেন্টিফাই করি আর কি। এবং ট্রান্সমিশন মিডিয়া থাকে এখানে, বিভিন্ন ধরনের পোর্ট নাম্বার গুলো থাকে, বলে দেয় যে এই এই প্রোটোকলটা কোন পোর্ট ইউজ করতেছে, এই ধরনের কিছু। আর ডিজিটাল ইলেকট্রনিক্স মোটামুটি তোমরা কম বেশি জানোই অনেকেই। এখানে তোমরা জানো এর ডিজিটাল ইলেকট্রনিক্স সবাই পড়ে আসছো। তার মধ্যে এখানে কয়েকটা জিনিস একটু আছে, কাউন্টার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ। বুয়েটে যেগুলো আসে, আসলে বুয়েটে তোমার এগুলো বানাই দিতে বলবে না। বুয়েটে জাস্ট এরকম বলতে পারে যে ফ্লিপ ফ্লপের মধ্যে অনেক প্রকার ফ্লিপ ফ্লপ আছে, অথবা কাউন্টারের মধ্যে অনেক প্রকার কাউন্টার আছে, আমরা দেখে আসছি, এগুলো দেখবো। জাস্ট একটা তোমাকে ওয়েভ সিগন্যাল দিয়ে রাখবে, ইনপুট ওয়েভ সিগন্যাল দিয়ে বলবে এটার আউটপুট দেখাও। তো এখন যদি তুমি একদম জিস্ট লজিকটা ধরতে না পারো, যে কাউন্টার কিভাবে কাজ করে বা ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে, এটা যদি না পারো, তাহলে তুমি আউটপুট নির্ণয় করতে পারবা না। ওখানে বলবে না যে তোমাকে মোড 10 কাউন্টার ডিজাইন করে দেখাও, জাস্ট তোমাকে একটা সিগন্যাল দিবে, মানে সিগন্যাল দিয়ে বলবে যে এটার আউটপুট দেখাও। আচ্ছা, আমরা একটু মেসেজ দেখি। আচ্ছা ঠিক আছে, আমি বেসিক দিয়ে শুরু করব, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। ইনশাল্লাহ যারা পারো তারা আমাকে হেল্প করবা এবং আমাদের সবাইকে হেল্প করবা। আর মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার, বাস সিস্টেম, ইনস্ট্রাকশন সেট, সেটটা মূলত ইম্পর্টেন্ট বেশি, ইনস্ট্রাকশন কি কি থাকে, চিপ কিছু থাকে, তারপরে ইন্টারাপ্ট কন্ট্রোলার, আর মেমোরিজ থাকে, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ডিসক্রিট ম্যাথমেটিক্স, ট্রি, গ্রাফ, টটোলজি, প্রপোজিশন, কন্ট্রোল প্রপোজিশন, তারপরে ইনভার্স, হাইপোথিসিস। হাইপোথিসিসটা ইম্পর্টেন্ট, এটা আমাদের বিএসসি তে আসে। আর ডিপ্লোমায় এখন পর্যন্ত আসছে বলে মনে হয় না, তারপর আমি এটা দেখাবো আর কি। আর মিন হিপ, ম্যাক্স হিপ, এটা তো জানোই খুব ইম্পর্টেন্ট দেয়। ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এগুলো ট্রাভার্সিং দেয় একটির ক্ষেত্রে। গ্রাফের ক্ষেত্রে আসলে আমরা অনেক ইউজ করি অ্যালগোরিদম, সেগুলো এখানে দেয় না, আসলে ডিপ্লোমাতে দেয় না, কিন্তু বিএসসি তে দেয়। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে লাইফ সাইকেল, একটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, আর একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো আমরা সবাই মনে করি যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটাই মনে হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আসলে এটা ভুল করে আসে, অনেকে বুঝি না, বিশেষ করে ডিপ্লোমার যারা, তারা বুঝি না। তো এটা আমি একটু দেখানোর চেষ্টা করব, যে ডিফারেন্সটা ধরার চেষ্টা করব। আর ইউজ কেস ডায়াগ্রাম, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের সময় আগে বিএসসি তে বেশি দিত, এখন ইদানিং দেখতেছি যে ডিপ্লোমাতেও দিচ্ছে। আর কিছু টেস্ট থাকে আমাদের সফটওয়্যার ডেভেলপ করার পর, এগুলো এখন হয়তোবা মেবি, আমি সেদিন দেখলাম এই গত সেমিস্টারে, এখনকার ডিপ্লোমা বইয়ে এই 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 টপিক গুলো দিছে, কিন্তু আগে আমরা এগুলো পাইনি। এগুলো আমরা বিএসসি তে পাই। তো ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, ভেরিফিকেশন, ভ্যালিডেশন,
খুবই ইম্পর্টেন্ট, ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর অপারেটিং সিস্টেমের মধ্যে আমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই এগুলো দেয়া থাকে, গান চার্ট অঙ্কন করতে বলে, এভারেজ টাইম, ওয়েটিং টাইম এগুলো নির্ণয় করতে বলে, ডেডলক, প্রিন্টিং শিডিউল, নন প্রিন্টিং, আর মেমোরি ম্যানেজমেন্ট। আর লিনাক্স এর কিছু কমান্ড থাকবে, যদিও লিনাক্সটা আমি এখানে আলাদা করে দেখাই নেই, তবে লিনাক্সটা একটু দেখাবো ইনশাল্লাহ। আর জাভা প্রোগ্রামিং দেখাবো, আসলে এটা এখানেই দিতাম, প্রোগ্রামিং সি সি প্লাস এর পরেই জাভা। আর পাইথনটাও দেখাবো, কারণ এখানে পাইথনও দেয়, আসলে এখানে আমি পাইথনটা অ্যাড করতে পারিনি। তো এই আমি মোটামুটি তোমাদের 12টা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এই টপিক গুলো আওতায় যা যা পড়ে সেগুলো। আজকে আসলে একটু থিওরিটিক্যাল পড়াশোনা হবে, আসলে বেসিক থেকে শুরু করতে বলতেছো, এই জন্যই আর কি খুব বেসিক থেকে শুরু করতেছি ইনশাল্লাহ। তো আমাদের যে বিষয়গুলো খুব অনুসরণ করতে হবে সেগুলো আমি এখানে একটু বর্ণনা করার চেষ্টা করছি, তোমরা আমার সাথেই পড়ো, মনে মনেই পড়ো। যে দেখো, ডিপ্লোমার বইগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে, কারণ আমরা সবাই ইংলিশ মিডিয়ামে অভ্যস্ত না, আর আমরা ইংরেজিতে কেমন পারি এটা আমরা ভালো করেই জানি। তো তোমাকে কিন্তু ওই ডিপ্লোমার বইগুলো আবার পড়তে হবে। তো যাদের ডিপ্লোমার বই নাই, তারা চেষ্টা করবা ডিপ্লোমার বইগুলো কাছে রাখার। বিশেষ করে আমরা যখন ডিপ্লোমা, মানে 2010-এর আগে যে বইগুলো ছিল, সেই বইগুলোতে কিন্তু অনেক অস্পষ্টতা ছিল, কিন্তু এখনকার বইগুলোতে দেখবা যে অনেক অনেক সুন্দর, মানে গুছানো, পড়লেই বোঝা যায় কিছুটা, কিন্তু আগে কিন্তু এত বোঝা যাইতো না। আর চাকরির ক্ষেত্রে বাজারে দেখবা যে কম্পিউটারের অনেক বই আছে, তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেই বইটা তোমরা নিয়ে নিতে পারো। গাইড বই আসলে লাগবে, কারণ গাইড গাইড দরকার হয়। এজন্যই দরকার হয় কারণ তুমি তো ডিপ্লোমার 11টা সাবজেক্ট পরীক্ষার আগের দিন পড়ে যেতে পারবে না, বা 3 দিনে পড়তে পারবে না, বা 7 দিনেও পড়তে পারবে না। তখন তুমি কি করবা? এই গাইডটাকে ফলো করবা। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে গাইড গুলো তৈরি হয় বা তৈরি করা হয়, এবং ওখানে কিছু এক্সারসাইজ দেয়া থাকে যেগুলো বইয়ের মধ্যে দেয়া থাকে না, বোর্ড বইয়ে থাকে না, বা যতগুলো দেয়া থাকে তার থেকে বেশি গাইডে থাকে, কিছু কিছু গাইডে দেয়া থাকে, টাইপ গুলো বেশি বর্ণনা দেয়া থাকে। সেজন্য তোমাকে গাইড অবশ্যই ফলো করতে হবে। এখন তুমি পড়বা কিভাবে? যদি 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 তোমার কোনো রুমমেট থাকে, ভালো রুমমেট, মানে সে পারে অনেক কিছু, তার হেল্প নিতে পারো, অথবা তোমার কোনো বড় ভাই বা বন্ধু, তাদের সহায়তা নিয়ে অবশ্যই সিলেবাস গুলো শেষ করতে হবে। আমি যে সিলেবাস গুলো দেখিয়ে আসলাম, এগুলো শেষ করার চেষ্টা করবা। শেষ করতেই হবে, এটা মনে রাখো, শেষ করতে হবে, কিন্তু সেটা বুঝে বুঝে, কারণ তুমি এত মুখস্থ করে রাখতে পারবা না, 1 সপ্তাহ পরেই ভুলে যাবা। তখন তোমার কাছে পরীক্ষার আগের দিন যদি তুমি না দেখে যাও, তখন তুমি ভালো আউটপুট দিতে পারবা না। আর যদি তুমি বুঝে বুঝে যাও, তাহলে দেখা যাবে যে তুমি অন্তত একটা সাবজেক্ট 4-5 দিন না দেখলেও ওই সাবজেক্টের কিছু কিছু কোশ্চেন তুমি ভালো, মানে অ্যাকুরেট অ্যান্সার দিয়ে আসতে পারো। ফর এক্সাম্পল ধরো যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম, তুমি যদি এই টপিকটা বুঝো, কোডগুলো কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে প্রসেসটা লিখতে হয়, কিভাবে আউটপুটে দেখাইতে হয়, এটা যদি তুমি ভালো করে বুঝো, তো দেখবা যে তোমার এই প্রোগ্রামটা তুমি হয়তো বা একদিন সময় দিছো আধা ঘন্টা, কিন্তু এর পরবর্তীতে 7 দিন আর তোমাকে এটা দেখতে হবে না। তো ঠিক তেমনি এরকম, যদি তুমি বুঝে বুঝে সিলেবাস গুলো শেষ করো, তাহলে তুমি এই সম্পূর্ণ সিলেবাসটা পরীক্ষার আগে শেষ করতে পারবা। আর যদি তুমি মুখস্থ করো, তাহলে কিন্তু খুব খুব কঠিন হবে সিলেবাস গুলো পুনরায় রিভাইজ দিয়ে যে তুমি পরীক্ষা দিতে যাবা, এটা করাটা খুব কঠিন হবে। এবং এখানে বলছি যে প্রয়োজনে তোমাকে প্রাইভেটও পড়তে হবে। কার কাছে? আমার কাছে না, না আমার কাছে না। যদি তোমার রুমমেট যদি বলে যে হ্যাঁ আমি প্রাইভেট পড়াবো, তাহলে তার কাছে পড়বা। যদি সে দেখায় না দেয়, প্রয়োজনে পড়বা তার কাছে। আর ফোর্থ যেটা আমাদের, যে পাঠ্য বইয়ে যে টপিক গুলো বোঝা যায় না, সেই টপিক গুলো অবশ্যই যে কাজটা করবা, ইউটিউব অথবা গুগলের মাধ্যমে সমাধান করবা। আমি এগুলো দেখাবো কোথায় কোথায় পাওয়া যায়, অবশ্যই তোমরা এগুলো করবা। একটু কষ্ট করতেই হবে। একবার মনে রাখো, আমি আসলে এখানে বেসিক স্যালারি নিয়ে কথা বলতে চাচ্ছি না, তারপরেও যদি তোমাকে একটু বলি যে পেট্রো বাংলার অধীনে যে বিশেষ করে ধরো ইয়েতে ইজিসিবি, পিজিসিবি, এই এই যে চাকরিগুলো আছে, এই চাকরিগুলোতে তোমার 40,000 থেকে শুরু করে 52,000 টাকা বেসিকই হবে। 40,000 টাকা থেকে শুরু করে 52,000 টাকা বেসিকই হবে। এরপরে আবার তোমার 35 অথবা 30 অথবা 40%, এটা রিজিয়ন ভেদে তোমার হবে, ভেরি করবে। এত পার্সেন্ট তুমি বাড়ি স্যালারি পাবা, বাড়ি ভাড়াও পাবা।
তাহলে টোটাল কতগুলো টাকা হচ্ছে। তা তুমি এতগুলো টাকা আর্ন করতে চাচ্ছ বৈধভাবেই, তো এটা তো আমাদের একটা খুব উত্তম আর কি একটা রিজিক। তো এই জন্য তোমাকে অবশ্যই কষ্ট করতে হবে, এবং অবশ্যই কষ্ট করতে হবে, এবং কিছু টাকা এখানে তোমাকে অবশ্যই বিয়ার করতে হবে। কারণ পড়াশোনাটা এখন টাকা পয়সার সাথে জড়িত হয়ে গেছে, এখন আর ওইভাবে হয় না। তো কাজে তুমি সবসময় মাথায় রাখবা যে তোমাকে ইউটিউবে যদি তোমাকে সময় দেওয়ার জন্য কিছু টাকা পয়সা যদি ইউজ করতে হয়, যেমন এমবি কিনতে হয় বা মোবাইল, কম্পিউটার নাই, কম্পিউটার কিনলা, এটা অবশ্যই কিনে ফেলবা, এবং গুগলে সার্চ অবশ্যই দিবা। কারণ সবাই সমাধান দিয়ে রাখছে, তোমাকে জাস্ট বুঝতে হবে যে সমাধানটা কিভাবে হয়। এরপরে যদি দেখো যে না আমি এত পারতেছি না, আমি একটা ভালো চ্যানেল পেয়ে গেছি, সেটা ইন্ডিয়ান হোক বা অন্য কোনো কান্ট্রিরই হোক, বা আমাদের আশেপাশে যারা উর্দু বুঝো, পাকিস্তানি হোক বা বাংলাদেশিও হোক, অবশ্যই সেই চ্যানেলগুলো থেকে খুব দ্রুত টপিক গুলো তুমি খাতায় নোট করবা। এবং অবশ্যই পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই যেই কথাটা তোমরা একজন বললা যে আমি একটা পোস্টেও হলেও অ্যাপ্লাই করি, সেটাই কিন্তু আসলে এটা, যে তোমার যদি একটা পোস্টও থাকে তারপরেও তুমি অ্যাপ্লাই করবা, চেষ্টা করবা অ্যাপ্লাই করবা, যদি তোমার টাকা থাকে অ্যাপ্লাই করবা। এবং শুধু অ্যাপ্লাই করলেই হবে না, তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করবা, প্রয়োজনে তুমি 1 মার্কও তুলতে নাও পারো, কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করো। তুমি ওই 1.5 ঘন্টা ট্রাই করো, একটা কোশ্চেন বুঝবে না পরের কোশ্চেনে যাবা, পরের কোশ্চেন বুঝবে না তার পরের কোশ্চেনে যাবা, এভাবে 10টা কোশ্চেন দেয়া আছে, তুমি 10টাই পারলা না, পরে আবার ব্যাক করবা, প্রথমটা আবার পড়বা, সেকেন্ডটা আবার পড়বা, এভাবে তুমি 1.5 ঘন্টাই ওখানে ট্রাই করো। তুমি দেখবা যে তোমার ওই একদিনের পরীক্ষা তোমার বাসায় যখন তুমি আসবা, যে তোমার ওই একদিনের পরীক্ষাটাই তোমাকে 1 মাসের একটা সিলেবাস কভার করার একটা সুযোগ করে দিবে। আর যখন তুমি পরীক্ষাটা দিবা না, তখন তোমার ওই স্পিড বলে বা স্পিড বলো, যেটাই বলো না কেন, এটা তোমার আর আসবে না। তো কাজেই তোমাকে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতেই হবে। আর কোনো পরীক্ষার যদি তারিখ দেয়, এটা হলো তোমাকে করতেই হবে, এগুলো ফলো করতেই হবে। এখন তুমি পড়তেছো, ঠিক এই মুহূর্তে দেখা গেছে যে 7 দিন আগে বা 15 দিন আগে তোমার তারিখ দিয়ে দিছে পরীক্ষার, তখন তুমি কিভাবে প্রস্তুতি নিবা? তখন তুমি দেখবা যে প্রথমে ওই প্রতিষ্ঠানটা দেখবা যে ওর বিগত কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে তাহলে সেই অনুযায়ী প্রস্তুতি নিবা। আর যদি দেখো যে এই কোশ্চেনটার মধ্যে ডিপার্টমেন্ট বেশি, তাহলে অবশ্যই ডিপার্টমেন্টে গুরুত্ব বেশি দিবা, ডিপার্টমেন্টের কোন সাবজেক্ট গুলো দিবা আমি ঠিক যেভাবে সাজাইছি ঠিক এইভাবেই পড়বা। প্রথমে সি পড়বা, C++ পড়বা, ডেটা স্ট্রাকচার, ডেটা ম্যানেজমেন্ট, আর আর হচ্ছে ডেটা কমিউনিকেশন। এই সাবজেক্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনো অর্গানাইজেশন পরীক্ষা নিক না কেন, এই 5টা সাবজেক্ট থেকে তোমার দেখবে যে ম্যাক্সিমাম মার্কস থাকবে। যদি 60% মার্কস থাকে, তাহলে দেখবে যে 30 অথবা 35 এই এই 5টা সাবজেক্ট থেকেই আসবে। তো কাজে আগে এগুলোই পড়ে ফেলবা। এরপরে বলবা কি, দেখবা যে যদি পরীক্ষা বুয়েটে অনুষ্ঠিত হয়, তাহলে ওই সিলেবাসে আমি যে উপরে সিলেবাস গুলো দিছি আসলে সেটাই বললাম এখানে, যে ওটার উপরে বেশি গুরুত্ব দিবা। আর পিএসসি, শিক্ষক নিবন্ধন বা ইনস্ট্রাক্টর ইত্যাদির যদি পরীক্ষাগুলোতে থাকে, তাহলে থিওরি এবং লজিক্যাল পার্ট পড়ে নিতে হবে। বিশেষ করে যারা যখন জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যখন তুমি অ্যাপ্লাই করবা, বা আইসিটি সাবজেক্ট পড়ানোর জন্য বিভিন্ন কলেজগুলোতে বা স্কুলগুলোতে তুমি পরীক্ষা দিবা, ঠিক তখন তাদের ওই বইগুলো ফলো করবা বেশি। আমাদের ডিপ্লোমার বই, ধরো তুমি আইসিটি সাবজেক্টে ক্লাস নিবা, তা তুমি ডিপ্লোমার বই বেশি ফলো করবে না, তুমি আগে ওই আইসিটি সাবজেক্ট যেটা আছে সেটাই আগে বেশি করে ফলো করবা। হ্যাঁ, ওই টপিকটা বোঝার জন্য তুমি ডিপ্লোমার যেই টপিকটা আছে সেই টপিকটাকে ম্যাচিং করে পড়তে পারো, কিন্তু বইটা ফলো করবা হচ্ছে এইচএসসি সাবজেক্টে, এইচএসসি দের জন্য যে সাবজেক্টটা দেওয়া আছে, যেই সাবজেক্টের জন্য বইটা পড়া হয় সেই বইটা পড়বা। আর যখন দেখবা যে তুমি জুনিয়র ইনস্ট্রাক্টর বা ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লাই করছো, পরীক্ষা হবে মানে পলিটেকনিকে বা ভোকেশনাল গুলোতে, তখন তুমি অবশ্যই আমাদের ডিপ্লোমার বইগুলো পড়বা, অবশ্যই পড়বা, কারণ ওরা কোশ্চেন গুলো ওখান থেকেই দেয়। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একদিন আগে থেকে তোমার যে প্রশ্নগুলো সমাধান করা আছে তা ভালোভাবে রিভাইজ দিতে হবে। এই কাজটা আমরা কেউই করি না, মানে এটা হয়তো বা ভুল ভুল ধারণা আমার, মানে অনেকেই করি না। আমরা মনে করি কি কোশ্চেন রিভাইজ দিলে হয়তো বা আমার সময় কমে যাবে। ঠিক আছে, কোশ্চেন রিভাইজ দিতে গেলে তুমি হয়তো বা কোনো একটা টপিকের একটা বা দুইটা কোশ্চেন রিভাইজ দিতে পারলা না, ওখান থেকে একটা কোশ্চেন আসলো, তুমি 5 মার্ক মিস করলা, কিন্তু তারপরেও তোমার এটা করা উচিত। কেন করবা? যে কিছু কিছু কোশ্চেন রিপিট হবেই,
তো তোমার পূর্বে যে কোশ্চেন গুলো তুমি সলভ করে আসছো বা তুমি পরীক্ষা দিয়ে আসছো বিভিন্ন অর্গানাইজেশনে, সেই কোশ্চেন গুলো তুমি অবশ্যই সলিউশন করে রাখবা, এবং অবশ্যই যদি একদিন সময় পাও হাতে, ওটার জন্য তুমি মিনিমাম 2 থেকে 3, তোমরা কি করবা, যদি তুমি একদিনও সময় পাও তাহলে অবশ্যই তুমি 3-4 ঘন্টা পূর্বের কোশ্চেন গুলো অবশ্যই, যেগুলো খাতায় তুমি সুন্দরভাবে না হোক, জাস্ট তোমার হাতের লেখা যেরকমই হোক লিখে রাখছো, আমি দেখাবো এগুলো সব নমুনা দেখাবো, তোমরা ঠিক ওইভাবে করে নিবা। তাহলে হবে কি, কিছু কিছু পরীক্ষা যখন প্রথম 1.5 ঘন্টা হয়, ধরো বুয়েটে যারা পরীক্ষা দিছো, যারা দেও নাই তারা সবাই শুনো, যে আধা ঘন্টা থাকে হয়তো, বা ওই আমরা আমাদের সময় ছিল আধা ঘন্টা হচ্ছে নন ডিপার্টমেন্ট এমসিকিউ, আর ডিপার্টমেন্ট হয় 1 ঘন্টা। তো শুরুতেই কোশ্চেন পাওয়ার পরে অনেকের যেটা প্রবলেম হয়, যে কিছু মাথায় আসে, কিছু আসে না, লিখতে গেলে কিছু আটকে যায়, আবার ভুলে যায়, তখন আবার আরেক জায়গায় যায়, অথবা প্রথম 5-6 মিনিট সে খুবই হেজিটেশনে থাকে, কোনটা অ্যান্সার দিয়ে শুরু করব, এটা ভালো মতো লিখতে পারবো কি পারবো না। তো এই প্রবলেম গুলো তোমার আর হবে না, তুমি গিয়ে দেখবা ইনশাল্লাহ যে তোমার 12টা কোশ্চেনের মধ্যে না হলেও যদি 2টা কোশ্চেনও কমন থাকে, তো তুমি খুব সুন্দরভাবে আগে 2টা কোশ্চেন দিতে পারবা, কারণ এগুলো তোমার একদম রিভাইজ দেয়া, পরীক্ষার আগেই তুমি রিভাইজ দিয়ে গেছো। তো তখন হবে কি, তোমার কনসেন্ট্রেশনটা ওই অন্য দিনের থেকে খুব ভালো ভালো থাকবে, এবং তোমার আত্মবিশ্বাসটা প্রথম দিকেই ভালো হয়ে যাবে, যে না আমি তো 2টা বা 3টা কোশ্চেন তো পেয়েই গেছি। এবং যখন তুমি এই কোশ্চেন 2টা বা 3টা দিবা, তখন দেখবা যে এটার জন্য যদি 5 মিনিট করে থাকে, 15 মিনিট, সেখানে তোমার লাগবে ম্যাক্সিমাম লাগবে হচ্ছে 10 মিনিট, অর্থাৎ তুমি 5 মিনিট কিন্তু বেশি পেয়ে গেছো। তখন তুমি ওই 5 মিনিটে কিন্তু আরো কোশ্চেন পড়তে পারো, বা আরো 2-3 বার পড়তে পারো, বা কোশ্চেন 3টা তুমি রিভাইজও দিতে পারো, যেগুলো তোমার খুবই হেল্পফুল হবে পরীক্ষার হলে, কিন্তু খুবই খুবই হেল্পফুল হবে। তো যখন দেখবা যে তোমার কোনো পরীক্ষার ডেট দিয়ে দিছে, তখন অবশ্যই তুমি এই কয়েকটা কাজ করবা। এর এগুলো থেকেও যদি তুমি আরো কিছু কাজ করতে পারো, যদি তোমার ভালো মনে হয় সেগুলো করতে পারো। তোমাদের যারা তোমরা একটু ইয়ে আছো আর কি, এক্সপিরিয়েন্স আছো যারা, তাদের যদি কোনো ভালো কোনো সাজেস্ট থাকে তখন অবশ্যই আমাকে জানাবা, আমি এখানে অ্যাড করে দিব। তো পরীক্ষার হলে গিয়ে আমরা আসলে কি করব, পরীক্ষার হলে গিয়ে এই যে জিনিসটা করব আর কি, সাধারণত এটা পাই না, আমরা সবাই করতে পারি না, কারণ সময় খুব কম থাকে, খুবই কম থাকে। যে কোশ্চেন গুলো দেয়া থাকে এগুলোকে দিয়ে এসে আবার ওই কোশ্চেন গুলো পেন্সিল দিয়ে হলেও যে তুমি কোশ্চেন গুলো লিখে নিয়ে আসবে, এটা খুবই টাফ। তারপরেও আমি বলবো যে তুমি যদি 12টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন দিতে পারো, তাহলে ওই 3টা কোশ্চেন তোমার মনে থাকবে যে তুমি কি কি অ্যান্সার দিতে পারছো। আর অন্তত তুমি 2টা কোশ্চেন লিখে নিয়ে আসবা, মানে যেভাবেই হোক, এমন না যে হুবাহু লিখবে না যাতে করে স্যার ধরে ফেলে, এরকম না, কোশ্চেনটা যেন তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে যেন বলতে পারো, এইটুকুর জন্য যতটুকু লেখা দরকার ততটুকু লিখবা। তাহলে হবে কি, তুমি 12টা কোশ্চেনের মধ্যে 6 থেকে 7টা কোশ্চেন হলেও তুমি পরবর্তীতে বাসায় এসে এটা সলিউশন করতে পারবা। তখন এই 6টা কোশ্চেনের অ্যান্সার যখন তুমি পড়বা, তখন টপিক গুলো সম্বন্ধে তোমার একটা ভালো আইডিয়া আসবে, এবং ওই টপিক থেকে যত টাইপের কোশ্চেন আসুক না কেন, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তখন তুমি সেগুলো দিতে পারবা। এগুলো তোমার আস্তে আস্তে তোমার ক্যাপাসিটি গুলোকে বিল্ড আপ করবে, বা তোমার এক্সপিরিয়েন্স যেটা সেটা তোমাকে বাড়িয়ে দিবে। এরপরে বলছে কি, যে প্রথমে যে কোশ্চেন গুলো কমন পড়বে সেটা অবশ্যই দিয়ে দিবা, ওই যেটা একটু আগে বলে আসলাম এটা। আর যদি দেখো যে কোনো কোশ্চেন কমন পড়ছে না বা পড়ছেই না, তখন কি করবা, যে তখন তুমি একটু রিল্যাক্স বোধ করবা আর কি, মানে কোনো সমস্যা নাই, আমি পাইনি তো তাতে কি যায় আসে, অনেকেই তো পাইনি, না হোক ঠিক আছে, অনেকে পেয়ে গেছে, তাদের চাকরি হবে, আচ্ছা ঠিক আছে আমার হয়নি কিন্তু আমার তো আরো পরীক্ষা আছে। এভাবে একটু স্বাভাবিক হবা, হওয়ার পরে তুমি চিন্তা করবা, আচ্ছা এই টপিকটা কোন সাবজেক্ট থেকে দিছে, ডেটাবেস, ডেটা কমিউনিকেশন, বা ডিজিটাল ইলেকট্রনিক্স, সি প্রোগ্রামিং, কোথায় থেকে দিল, এটা একটু ফাইন্ড আউট করবা। অর্থাৎ তুমি একটা তোমার ব্রেনকে কনফাইন জায়গা বা মানে একটা ছোট জায়গার ভিতরে নিয়ে আসলা, মানে খোঁজাটা খুব ইজি হবে তখন অ্যান্সারটা। তুমি ধরে নিলা যে এই টপিকটা আসতে হচ্ছে সি প্লাস থেকে, তখন তুমি খুঁজো যে সি প্লাস এর অনেকগুলো অধ্যায় আছে, তার মধ্যে কোন অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনা আছে। তুমি দেখলা যে ইনহেরিটেন্স, ঠিক আছে, তুমি এখন ইনহেরিটেন্স এর ভিতরে প্রবেশ করো, মানে ব্রেনটাকে ঠিক ওই জায়গায় নিয়ে যাও, ফোকাসটা ওখানে করো। তারপরে দেখো যে ইনহেরিটেন্স এর সিনট্যাক্সটা কি, কিভাবে ইনহেরিটেন্স হয়, এর জন্য আমাদের কি কি কৌশল অবলম্বন করতে হয়,
কতগুলো ক্লাস এখানে ডিক্লেয়ার করতে হয়, এই জিনিসগুলো মাথায় নিয়ে আসো। দেখবা যে ইনশাল্লাহ তোমার একটা কিছু দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। অর্থাৎ তখন তোমার এই কোশ্চেনটার অ্যান্সার অনেক সময় মনে থাকে না, কিন্তু তখন তোমার মনে পড়ে যাবে যে ওহো, এটা তো আসলে ওইখান থেকেই দিছে। তো তোমরা কখনো ঘাবড়াবো না, তুমি ফাইন্ড আউট করবে যে এই কোশ্চেনটা কোথায় থেকে দিছে। এবার দেখবা যদি ওই টপিকের যতগুলো প্রশ্ন তুমি পড়ছো, যদি তা তুমি মনে করতে মনে, আচ্ছা এখানে কি বলছে যে এবার ওই টপিকের যতগুলো প্রশ্ন পড়ছো তা মনে করতে হবে, তাহলে ইনশাল্লাহ মনে পড়ে যাবে। মানে এই কথাটাই বলছি আর কি, যেটা আমি বিস্তারিত বললাম আর কি। আর যদি দেখতেছো যে না একবারই আনকমন, মানে এমন একটা সাবজেক্ট থেকে দিছে, ধরো সাবজেক্টটা পড়ছো তুমি, কিন্তু এমন একটা টপিক দিছে যেটা তুমি দেখেই আসো নাই, পারবাও না, তাহলে আর অযথা ওটার পিছনে আর সময় নষ্ট করবো না। কিন্তু মনে রাখবা যে তুমি পরীক্ষার পরেই গিয়ে ওই টপিকটা পড়ে ফেলবা, আর কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। বি কেয়ারফুল। যারা চাকরিতে মানে ফাইনালি যারা চাকরিতে জয়েন করে, তা আমি যেটা বুঝাইতে চাচ্ছি তোমাদের, যে এরকম খুব কমই পাবা যে 12টা কোশ্চেন আসছে, 1 ঘন্টার মধ্যে সে অ্যাকুরেটলি, মানে অ্যাকুরেট ভাবে 12টা কোশ্চেনই দিয়ে আসতে পারছে। এটা মানে অসম্ভব প্রায়। পারলে ম্যাক্সিমাম 5% পারবে, 95% পারবে না। কাজেই তুমি কোনো প্রকার তাড়াহুড়ো করবে না, তুমি ধরেই নিবা তুমি 12টার মধ্যে 10টা অ্যান্সার দিতে পারবা। তাহলে তুমি যদি 1 ঘন্টা সময় পাও, একটা কোশ্চেনের পিছনে তোমার সময় সময় থাকবে হচ্ছে 5 মিনিট। তো তুমি যদি 2টা কোশ্চেন না দিতে পারো, তাহলে তুমি এক্সট্রা কিন্তু আরো 10 মিনিট পাবা। কাজেই কোনো প্রকার তাড়াহুড়ো করবে না, তুমি সময় পাবাই। আর আরেকটা জিনিস খেয়াল করবা, যদি তোমার কোনো অ্যান্সার জানা থাকে, যত বড়ই হোক না কেন, একটা পেজ যত বড়ই হোক, মনে করো এরকম বড় একটা পেজ, এটা লিখতে তোমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। যদি তোমার অ্যান্সারটা জানা না থাকে, তাহলে তুমি এই 5 লাইন লিখতেও 4-5 মিনিট, মানে 5 মিনিটে শেষ করতে পারবে না। আচ্ছা তোমরা একটু আমাকে একটু সময় দিও, আমার একটা কল আসছে, আমি একটু হোল্ড করবো আর কি। তো যাই হোক, তোমরা আমাকে সময় দিতেছো, এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখো এখন পরীক্ষার হল হতে বের হয়ে আসার পর কি করবা, যে পরীক্ষায় পরীক্ষায় যে কোশ্চেন গুলো তোমার মনে পড়ছিল বা মনে আছে, সেগুলো অবশ্যই দ্রুত লিখে ফেলবা। কারোর সাথে কোনো গল্প করার দরকার নাই, আগে তুমি লিখে ফেলো। হ্যাঁ, গল্প করবা, কি গল্প করবা যে এই কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনটা কি ছিল বা 3 নম্বর কোশ্চেনটা কি ছিল, কিভাবে অ্যান্সার দিছে, এগুলো জানতে চাইও না আগে। কারণ তোমার অ্যান্সারটা যে ভুল না, সেটা তো সে কিভাবে শিওর হয়ে বলবে? কারণ একটা অ্যান্সার অনেকভাবে দেওয়া যেতে পারে। তো তোমার অ্যান্সার জানার দরকার নাই, তখন তুমি আগে জানবো হচ্ছে কোশ্চেন গুলো কি কি ছিল। কোশ্চেন গুলো তোমার বন্ধু মিলে হোক বা সবাই মিলে হোক, বা তোমার যদি 10টাই মনে থাকে তুমি 10টাই লিখবা, 5টা মনে থাকলে 5টাই লিখবা। অবশ্যই এগুলো করবা, এগুলো করলে তুমি বেনিফিট পাবা, অন্যরা কিন্তু পাবে না। এরপরে করবা কি, বাসায় বা মেসে আসার পরে এই প্রশ্নগুলোকে অবশ্যই একটা নোট খাতায়, মানে একটা খাতায় তুলবা আর কি, যেখানে শুধুমাত্র প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে। এই যেটা আমি বলছিলাম যে পরীক্ষায় যাওয়ার আগে, এই একদিন আগে এই সমাধানগুলো পড়বা। তো এই সমাধানগুলো তুমি পাবা কিভাবে, এইভাবে পাবা। প্রশ্ন প্রশ্নগুলো লিখে নিয়ে আসবা, আসার পরে তুমি এগুলোর উত্তর লিখবা। তা হ্যাঁ, তুমি একদিনে উত্তর লিখতে পারবে না, 10টা লিখতে পারবে না, পারবা না, এটা স্বাভাবিক। তখন তুমি করবা কি, তুমি হেল্প নিবা, বড় ভাইয়ের হেল্প নিবা, বন্ধুদের হেল্প নিবা, স্যারের হেল্প নিবা, যেগুলো আমরা করে আসছি। কিন্তু কারণ আমাদের সময় কিন্তু কোনো কোচিং ছিল না, আমরা এইভাবেই কিন্তু করে আসছি। আর বিশেষ করে আমরা যারা ডিপ্লোমার আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু এই অবস্থা। যারা রুয়েট কুয়েট বুয়েট চুয়েট পড়ছে তাদের হিসাব আলাদা আলাদা, কিন্তু আমরা যারা ডিপ্লোমা পড়ে আসছি তারা কিন্তু এভাবেই পড়ছি, এবং এখনো কিন্তু আমরা এভাবেই পড়তেছি। বই আছে ভালো, সেগুলো দেখবা, গাইড আছে, এবং সময় লাগলেও এগুলো সমাধান করে নেবা। প্রয়োজনে যদি তুমি দেখো যে তোমার অন্য কোনো বন্ধু সমাধান করছে, অবশ্যই তার কাছ থেকে গিয়ে সমাধানগুলো নিয়ে নিবা। সে যদি দিতে নাও চায়, তারপরেও তার কাছ থেকে একটু বুঝে শুনে নিয়ে নিবা। আর সমাধানগুলো নেওয়ার পরে অবশ্যই খেয়াল করবা যে সমাধানগুলো তোমার সঠিক হচ্ছে কিনা, যেন ভুল না হয়। এটা চেষ্টা করবা যেন সঠিক হয়। তো এই হলো মোটামুটি আসলে আমরা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব, পরীক্ষার হলে গিয়ে কিভাবে পরীক্ষা দিব, আর হল থেকে বের হওয়ার পরে কি করব।
আর আমরা ডিপার্টমেন্ট কি পড়বো, ডিপার্টমেন্ট মূলত আমরা এই কয়েকটা সাবজেক্ট বেশি করে পড়বো, আর পাইথনটা আমি পরে ইনশাল্লাহ একটু সামান্য একটু দেখাবো। তো এই টোটাল 12টা সাবজেক্ট। আর নন ডিপার্টমেন্ট কি পড়বো আসলে, নন ডিপার্টমেন্ট আপাতত আমি এখানে 7টাই দিচ্ছি। তোমরা যদি আরো কিছু মনে করো, নতুন নতুন আপডেট আসতে পারে কিছু কিছু বই, সেগুলো দেখে নিতে পারো। আর এখানে শুরুতেই বলে আসলাম যে আমরা যেহেতু সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, আমাদের জবের যে পদগুলো আছে এগুলো খুবই কম। কাজে আমাদের একটু পরিশ্রম করতেও হবে এবং সেই সাথে একটু টাকাও খরচ হবে আর কি। কারণ আমি নিজেও অনেক বই কিনছি। আর আমার জানা মতে আমি প্রায় 50,000-এর কাছাকাছি আমি এই শুধু চাকরির পরীক্ষার জন্যই ব্যয় করছি। এর মধ্যে যাতায়াতও আছে। তো আমি আশা করব তোমাদের যেন এতগুলো না লাগে, আল্লাহ যেন তোমাদের খুব দ্রুতই চাকরিটা দিয়ে দেয়। তো তারপরেও তোমাদের বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে নিবা, কিনে ফেলবা। বিসিএস এর যে প্রিলিড কোশ্চেন ব্যাংকটা আছে এটা পড়বা, যে কোনো প্রকাশনী থেকে নিতে পারো। ডাইজেস্ট ডাইজেস্ট একটা বই থাকে, মানে ওই বিসিএস এর শর্টকাট আর কি, বলতে গেলে এক কথায় মানে মূল মূল জিনিসগুলো নিয়ে একটা বই হয় আর কি। যেমন বিসিএস এর অনেক পার্ট থাকে, ওই সবগুলোকে নিয়ে একটা বই বানাই দিছে। এটা পড়বা, এটা পড়লেও আল্লাহর রহম ভালো কাজে দিবে। আর তোমরা চেষ্টা করবা যে এটা কিন্তু বের হয় যে জব সলিউশন নামে, অর্থাৎ এই বছরে যতগুলো জবের জন্য পরীক্ষা হয়, সেটা বুয়েট নেক বা মিস্ট নেক বা পিএসসি নেক বা ওয়াটার বোর্ড, যেটা ও অনেক সময় নিজেরাই নেয়, এরকম অনেক, যেমন আমাদের ডুয়েটও নেয়, ঢাকা পলিটেকনিকও নেয়। তো এই সবগুলো কোশ্চেনকে আবার মার্কস করে অনেকেই নন ডিপার্টমেন্ট গুলো নিয়ে ওটার সলিউশন আকারে করে দেয়। তো এগুলো তোমরা অবশ্যই এটা কিনে নিবা, কারেন্ট জব সলিউশন বা অন্য কোনো নামে যদি বের হয় তাহলে সেটা কিনে নিবা। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই নিবা। আর পেপার পড়বা, খুব বেশি সময় দেওয়ার দরকার নেই, সেটা অনলাইনে পেপার পড়তে পারো বা এমনি হার্ড কপিতেও পড়তে পারো। তো পেপারের মধ্যে তুমি সারা বিশ্ব আর খেলাধুলাটা পড়বা। তো এখান থেকে 2টা বা 3টা তোমার এমসিকিউ থাকতে পারে এবং থাকার সম্ভাবনা খুব বেশি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা, কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিতরে যদিও এটা হয়ে যাবে, তারপরেও যদি তুমি রেগুলার এটা পড়ো তাহলে তোমার এখানে রিভাইজ হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। অর্থাৎ তোমার এই খেলাধুলা এবং সারা বিশ্ব থেকে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু থাকেই, যেটা তুমি পেয়ে যাবে। আর পিএসসির ক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য এই গাইডটা আমাদেরকে ফলো করতে হয়। আর ঠিক তেমনি শিক্ষক নিবন্ধনের জন্য আমরা এই গাইডটা ফলো করব। যেহেতু আমরা সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছি, আমাদের কিন্তু একটা সুযোগ আছে, বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, এই জায়গাগুলোতে আইসিটি ল্যাব হবে এবং আইসিটি সাবজেক্ট অলরেডি চালু হয়ে গেছে এবং ওখানে আমাদের একটা সুযোগ আছে শিক্ষকতা করা। তো তখন কিন্তু তোমাকে আসলে এই নিবন্ধন দিতেই হবে, শিক্ষক নিবন্ধন। তো শিক্ষক নিবন্ধন দেওয়ার জন্য যে গাইড আছে, এই গাইডটাও যদি তুমি পড়ো তাহলেও দেখবে যে এই বিসিএস ডাইজেস্ট এখান থেকে যে মাল্টিপল চয়েস গুলো কোশ্চেন গুলো থাকবে সেগুলো অনেকটাই এখানে কাভার হয়ে যাবে। আসলে বই বই কিন্তু একটা দিয়ে কাভার হয় না, কিন্তু যদি তুমি কোনো একটা বই ভালো মতো পড়তে পারো তাহলে দেখবা যে নেক্সট যে বইটা কিনছো সেই বইটার না হলেও তোমার 40 থেকে 50% পড়া হয়ে যাবে। তো কাজে আশা করা যায় যদি তোমরা এই 3-4টা বই পড়তে পারো, তো যতই নতুন বই আসুক না কেন দেখবা যে ঘুরে ফিরে ওই একই কোশ্চেন গুলো সব জায়গায় দিয়ে রাখছে। তো এই 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 মোটামুটি এই 7টা বিষয় তোমরা খেয়াল করবা বা এই টপিক, এই বইগুলো কিনে ফেলবা নন ডিপার্টমেন্টের জন্য আর কি। আর কোন সাবজেক্ট গুলো কোথায় বেশি গুরুত্ব দিবা, এগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট, একদম 100% অ্যাপ্রোপ্রিয়েট না, আমি একটা জাস্ট অনুমান করে দিছি বা বিগত পরীক্ষাগুলোর আলোকে দিছি। আরো এখানে এই এক্সটেনশন হতে পারে, আরো কিছু টপিক আসতে পারে, তবে এগুলো আগে পড়ে নিবা। বুয়েটে যদি পরীক্ষা হয় তাহলে এই সাবজেক্ট গুলো আগে পড়বা, আগে শেষ করবা, শেষ করার পরে দেন অন্য সাবজেক্ট পড়বা। পিএসসি তে যদি পরীক্ষাগুলো নেয় তাহলে এইগুলো পড়ে ফেলবা আগে, এই টপিক গুলো আগে পড়ে নিবা। জুনিয়র ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমি এটা বলে আসছি, আমরা যে ডিপ্লোমার বইগুলো পড়ছি সেগুলো। সহকারী শিক্ষকের ক্ষেত্রেও বলে আসছি আইসিটি যে বই আছে সেটা পড়বা। আর এই বিশেষ করে আমাদের পল্লী বিদ্যুৎ যেটা, এদের পরীক্ষাগুলো তো আবার খুব, মানে আবার খুব হাস্যকরই মনে হয় যে প্রথম দিন এমসিকিউ হবে, পরের দিন হবে রিটেন, তারপরের দিন হবে ভাইভা। এমনও অনেক স্টুডেন্টকে আমরা দেখছি যে সে শুধু দেখে দেখে পরীক্ষা দিয়েই চাকরি হয়ে গেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। আমার সাথে আমার কিন্তু আসলে বিআরইবি তে হয়, আমি ডিপ্লোমার মাত্র 2টা চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, বিআরইবি আর একটা হচ্ছে তিতাস। তো তিতাসে আসলে আমি
ওই নন ডিপার্টমেন্ট বেশি ছিল, আমি এই বইটা তখন সন্ধান পাইনি আসলে, আর এই বইটা থেকেই রিপিট করছিল অনেক বেশি। তো আমি নন ডিপার্টমেন্টে পাইনি, তখন আমি পিএলইতে ঠিকই নাই। আর বিআরইবিতে আমি চান্স পাই অলরেডি, মানে আমি জয়েন করি নাই ঢাকার, ঢাকার ওই ইয়াতে বুড়িগঙ্গার ওই দিকে মনে হয় ওটা সম্ভবত 4 না 3 নাকি পল্লী বিদ্যুৎ 3 এরকম। ওখানে আর আমি জয়েন করিনি, তো ওখানে আমি দেখছি আমার সাথে আমার ম্যাচমেটও ছিল। তো ওরা, ওই দেখলাম ও আমার পাশেই বসলো, ওই এরকম প্রথম দিন এমসিকিউ হলো, তারপরে পরীক্ষা রিটেন, তারপর পরের দিন ভাইবা। তো এটার জন্য তোমার লাখ তো সবটাই আছে, কিন্তু তারপর আমার কাছে এটা কেন জানি মনে হয় যে আসলে যেরকম তুমি পড়ে যাবো এরকম নাও হতে পারে। তারপরেও আমি একটা আইডিয়া করে দিচ্ছি এখানে, যে নৈর্ব্যক্তিক কোশ্চেন তোমাকে করতে হবে, গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট গুলো পড়বা, কিছু কুয়েরি আছে এখানে, যদিও আমরা অনেক কমপ্লেক্স কোয়েরি করব, এত কমপ্লেক্স দিবে না ডিপ্লোমার। যেমন আমি, কোথায় গেলো ডেটাবেস, এখানে আমাদের নেস্টেড কোয়েরি আছে, সেলফ কোয়েরি আছে, কো রিলেটেড কোয়েরি আছে। এটা যদিও আমরা কাজ করি কিন্তু জানি না, কিন্তু এগুলো দেয়, এটা বিএসসি তে দেয় কিন্তু এতে দেয় না। যেমন বিআরইবি তে কিন্তু আমি এজিএম আর কি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ওখানেও ভাইবা দেই। আর অ্যাসিস্ট্যান্ট সম্ভবত আইটি, অ্যাসিস্ট্যান্ট আইটিতে ওই ডিপ্লোমা যারা তারা। কিন্তু আমি যখন বিএসসি তে যখন ভাইবা দেই তখন কিন্তু আমাদের ওখানে জয়েন্ট কোয়েরি ছিল। আর ডিপ্লোমাদের জন্য খুব সিম্পল একটা কোয়েরি ছিল, জাস্ট একটা বলছে যে রেকর্ডের মধ্যে একটা কলামকে ক্রিয়েট করো বা একটা রেকর্ড ইনসার্ট করো, এই খুব সিম্পল। তো এই জন্য তারপর এখানে বলে রাখছি যে তুমি এগুলো একটু দেখবা, ছোট ছোট দেখবা। আর ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, নেটওয়ার্কিং এর সুবিধা অসুবিধা, প্রোটোকল, এগুলো দেখবা। আর আমাদের বিশেষ করে এই নৈর্ব্যক্তিক গুলো যেখান থেকে আমরা দেই, আমরা প্রিপারেশন নেই, বা অন্যান্য যারা কোশ্চেন করে, যারা টিচার, তারা সাধারণত বেশ কিছু সাইট ফলো করে। আমাদের সময় এখনো এটাই ফলো করে অনেকেই, এটা ছিল আর কি। তো একবার তো দেখলাম যে নীলক্ষেতে এই ইন্ডিয়া বিক্স এর ওর যে কোশ্চেন গুলো, জাস্ট ওগুলোই হুবাহু সব ছাপাই দিয়ে বই বের করছে। তো এগুলো তোমরা দেখবা, তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, যারা চাকরি করো, জব করো, যখনই সময় পাও এটা খুলে রাখবা, এক পাশ থেকে পড়বা, এটা পড়বা। এখানে সব সাবজেক্ট গুলো দেয়া আছে। বিশেষ করে তোমরা এমসিকিউ গুলো এখান থেকে কভার করতে পারো, একদিনে বিল্ড আপ করবে না, আস্তে আস্তে তুমি একটা পর্যায়ে গিয়ে যাবা। কিন্তু তুমি থামবা না, তুমি যেখান থেকে শুরু করো না কেন, আস্তে আস্তে প্রত্যেকদিন একটু একটু করে হলেও তুমি ইনক্রিজ করার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এমসিকিউ কমন ফেলানোর জন্য আমি মূলত এই কয়েকটা জিনিসই পড়ছি। এই এই বইটা পড়বা, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো আর কি, আমার কাছে খুবই ভালো লাগছে। ডিপ্লোমা পড়ার পরে, বিএসসি পড়ার পরেও অনেক সময় অনেক জিনিস, ছোটখাটো জিনিসগুলো আমরা পারি না, যেগুলো আবার পরীক্ষায় আসে। তো তুমি এই বই থেকে এই জিনিসগুলো পেয়ে যেতে পারো, পাবা ইনশাল্লাহ এখান থেকে, এবং খুব ইজি। আর ডিপ্লোমার বোর্ড বই আর গাইড বই অবশ্যই রিডিং করতে হবে। বিশেষ করে বুয়েটে যখন তুমি এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার দিবা, এখান থেকেও কমন পড়বে না। ওরা করবে কি, তোমার নলেজটার উপর বেস করে এমসিকিউ দিবে। তো তখন তুমি কিভাবে সেগুলোকে কমন ফেলাইতে পারবা? তোমাকে অবশ্যই বোর্ড বইগুলো ভালো মতো পড়তে হবে। আর ওয়েবসাইটের কথা তো বললাম। আর কি কি বই কিনবা তা তো, এটা মনে হয় আসলে রিপিট হয়ে গেছে মেবি, অথবা এই কয়েকটা বই কিনবা আর কি। এটা মনে হয় রিপিট হলো কিনা আমি বুঝতেছি না। আচ্ছা, কি কি বই কিনবা আর কি, এগুলোও কিনবা, এগুলোও কিনবা আর কি। তো আমরা আসলে দেখলাম যে আমরা আসলে কি কি সিলেবাস কভার করব, পরীক্ষার হলে গিয়ে কিভাবে প্রিপারেশন নিব, পরীক্ষার রুটিন, মানে পরীক্ষার ডেট দেওয়ার আগে কিভাবে প্রিপারেশন নিব, কোন কোন বই কিনবো, ডিপার্টমেন্ট গুলোতে কোন কোন জায়গাতে বেশি গুরুত্ব দিব। তো আমি একটা সামারি আসলে এখানে উঠানোর চেষ্টা করছি। অনেকেই হয়তোবা যারা পরীক্ষা দেওনি কখনো, তাদের জন্য খুবই খুবই কাজে লাগবে এটা। আর যারা পরীক্ষা দিয়ে দিছো অনেকগুলো, তাদেরও ইনশাল্লাহ কাজে লাগবে। তো তারাও অন্তত এগুলো এখন ফলো করো, আমি আশা করতেছি তোমরা এগুলো ফলো করো এখন। পরীক্ষা দিতে দিতে সে একটা সময় বুঝে যায় যে আসলে। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো। আর আমি শুধু
একটু আর একটা জিনিস দেখাই, আজকে ক্লাসটা শেষ করবো যে আসলে কোনটার কতগুলা ক্লাস নিব। এখানে মোটামুটি 70+ ক্লাস আছে, এগুলো আগে শেষ করব ক্লাস, দেন ক্লাস করানোর পরে আমরা আসলে কোশ্চেন সলিউশনের দিকে যাব। আসলে কোশ্চেন সলিউশনের দিকে আগে যাওয়া যাবে না, কারণ অনেক জিনিস আমরা বুঝি না, বুঝাতে গেলে আবার আমাদেরকে পিছনে ফিরে আসতে হবে। সেজন্য আগে আমাদের এই টপিকগুলো শেষ করতে হবে, অর্থাৎ এই সাবজেক্টের যে টপিকগুলো আমি দেখিয়ে দিয়ে আসলাম, এগুলো এগুলো আগে শেষ করব, দেন আমরা সলিউশনের দিকে যাব। আর আমরা দেখে আসলাম যে সলিউশন অবশ্যই আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কার ক্ষেত্রে? পরীক্ষার জন্য, চাকরির পরীক্ষার জন্য সলিউশন লাগবেই। সলিউশন যদি তুমি করে যাও, তাহলে তুমি অন্যদের থেকে একটু আলাদা সুবিধা পাবাই, সেটা পরীক্ষার হলে গিয়ে পাবা। আর যখন পাবা তখন অবশ্যই দেখবা যে তোমরা আমাকে স্মরণ করবা। তো এই ছিল আসলে আজকে মোটামুটি আমাদের প্রথম ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবা, যদি পরবর্তীতেও কোনো কোশ্চেন থাকে তখনও কোশ্চেন করতে পারো। আর আমি যেভাবে দিয়ে দিছি যে সেভাবেই না, যদি তুমি মনে করো, আমি আরেকটু বলে শেষ করি, যদি তুমি মনে করো যে না আমার এখানে আরো ক্লাস লাগবে, আমি আরো ক্লাস নিব। তবে তোমাদেরকে কিন্তু অবশ্যই আন্তরিক হতে হবে আর কি, সব বিষয়ে আন্তরিক হতে হবে। এখন আমি ক্লাস করাচ্ছি, তোমরা ক্লাস করতেছো না, তখন কিন্তু আমি আন্তরিকতা দেখাবো না। আবার আমি সময় দিতেছি, তোমরা সময় দিতেছো না, বা আমি যেভাবে পড়তে বলতেছি তোমরা পড়তেছো না। হ্যাঁ আমি জানি, আমি নিজেও চাকরি অবস্থায় আমি চাকরি পাইছি, মানে প্রাইভেট জব করার পরেই চাকরি পাইছি। আমি কিন্তু ওই বের হওয়ার পরে পড়াশোনা করে চাকরি পাইছি এরকম না, আমি নিজেও কিন্তু জব করেই চাকরি পাইছি। যেমন আমি ফজরের পর মানে 5:15টার সময় বের হইতাম, আর আশুলিয়ায় পড়াশোনা ওই ক্লাস নিয়ে যখন ডুয়েটের গেটের সামনে আসতাম তখন বাজতো হচ্ছে 4:15। তারপরেও কিন্তু আমি পড়ছি। আর আমার কিন্তু ওই আশুলিয়ায় যখন আমি জব করি তখনই কিন্তু আমার চাকরিটা হয়। তো কাজেই তোমরা যদি কজ দেখাও যে আসলে চাকরি করার পরে পড়তে পারছি না, তবে এটা কিন্তু হবে না আসলে। অন্তত আমি যতটুকু করে পড়াবো তুমি ততটুকুই অন্তত শেষ করবা। এটা শেষ করো, ইনশাল্লাহ তুমি বেনিফিটেড হবা। তো বলো, এখন কোশ্চেন করো। সপ্তাহে কয়দিন ক্লাস হবে আমাদের? আচ্ছা, সপ্তাহে প্রথম দিকে 3 দিন করে ক্লাস নিব, ইনশাল্লাহ এর পরের থেকে আরো বেশি করে ক্লাস নেব। তো আমি টার্গেট রাখছি ইনশাল্লাহ 3 মাসের মধ্যে শেষ করব। তো এখন যদি তোমরা মনে করো যে শুধু আহ আমাকেই ক্লাস নিতে হবে, তাহলে হয়তো বা 3 মাসের একটু বেশি লাগবে। আর যদি তোমরা মনে করো যে না অন্যকে দিয়েও ক্লাস নিলে হবে, তাহলে হয়তো বা 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর অন্য কারো কারো কোশ্চেন থাকলে বলো। কেউ রাইজ করছো হাত, হ্যাঁ কোশ্চেন করতে পারো। জি স্যার, জানতে চাচ্ছিলাম স্যার হচ্ছে আমরা এই পরবর্তী দিন কোন টপিকটা পড়বো সেটাকে আগের দিন জানতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ভালো জিনিস কোশ্চেন করছো। এটা আমি এখানে দাও শেয়ার দিয়ে দিই আবার। এখানে আমি হয়তো বা একবার বলছিলাম, খেয়াল করোনি, এই হয়তো বা মনে নেই। এখানে যে সিরিয়ালে আমি লিখছি ঠিক সেই সিরিয়ালেই ক্লাসগুলো নিব। ও, অর্থাৎ প্রথমে প্রোগ্রামিং থেকে শুরু করব, কারণ আমি আসলে এইভাবে পড়ছি তো একটা সুবিধা পাওয়া যায়। এরকম সুবিধা পাওয়া যায়, জি। এই সি পড়লে C++-এর অনেক জিনিস তুমি বুঝবা 60%। আর C++ যখন হয়ে যাবে তখন তোমার ডেটা স্ট্রাকচারের 50 থেকে 60% হয়ে যাবে। আর যখনই তুমি ডেটা স্ট্রাকচার পড়বা তখন ডেটা বেস হয়ে যাবে। অর্থাৎ এই ডেটা বেস মানে একটা টেবিল থাকে, তো এর সাথে আরো একটা টেবিল থাকে, মানে একটা অথবা মোর দ্যান ওয়ান। এই টেবিলটাই মূলত একটা স্ট্রাকচার। ওই স্ট্রাকচারের ভিতরে ডেটাটা রাখতেছি, তখনই হয়ে যায় ডেটা স্ট্রাকচার। এখন ওই ডেটাগুলোকে কিভাবে রাখি? কোনো না কোনো টেকনিক অবলম্বন করেই তো রাখি। শুধু ডাটাগুলো কি কি রাখি, ডেটাগুলো থেকে বড় ডেটাকে বের করে নিয়ে আসি, ডেটাগুলোকে যোগ করি, ডেটাগুলোকে এভারেজ করি, ডেটাগুলোকে শর্টিং করি, ডেটাগুলোকে খুঁজে বের করি। তো টেকনিক ফলো করতে হবে না? টেকনিক মানে কি? কৌশল, তো মানে প্রসেস, তার মানে প্রোগ্রামিং। আর প্রোগ্রামিং এর আগের স্টেপই অ্যালগরিদম। তো সেইটাই, আমরা অবশ্যই একটা স্ট্রাকচার দাঁড় করাই যেখানে ডেটাগুলোকে স্টোর করে রাখি। আর স্টোর করার জন্য আমরা এই অ্যালগরিদমের হেল্প নিই। একটা সারমর্মই বোঝাই, আসলে এটাই হলো আমাদের তখন ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম। আর এই ডেটা স্ট্রাকচারের ভিতরেই হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট। যদিও একটু অন্যরকম মনে হচ্ছে তোমাদের, কিন্তু আমি ওটা ওখানে গিয়ে দেখাবো। তো এই জন্য এগুলো সব লিঙ্কড, একটা পড়লেই কিন্তু একটা হয়। এবং তোমরা যদি ফলো করো আমাদের ডিপ্লোমা সিলেবাস গুলো, ডিপ্লোমা সেমিস্টার গুলো, ঠিক দেখবে যে এভাবেই আছে। প্রথমে দেখবে যে আমাদের আগে ডেটাবেস পড়াই নেই কিন্তু,
বা C++ কিন্তু আগে পড়াইনি। আগে কিন্তু মানে যেটা যার সাথে রিলেটেড সেটাই আগে কিন্তু আমাদের ডাটা স্ট্রাকচারটা পড়াবে না। ডাটা স্ট্রাকচার যদি তুমি এখন ইন্টিজার ডেটা টাইপ ভ্যালু কিভাবে নিতে হয় এটাই যদি না পারো, তাহলে তুমি অ্যালগোরিদমে সেদিন প্র্যাকটিক্যাল করবে কিভাবে? সেই জন্যই আগে কিন্তু আমাদের এটা করাই আসে। যাই হোক, আমি আরো কিছু সুবিধা দেখাবো তোমাদের ইনশাল্লাহ, যখন আমরা পড়বো তখন বুঝবো যে আসলে হ্যাঁ এই সিকোয়েন্সটা ভালো কাজে দিচ্ছে। আর এই তোমাদের যে শীট দেওয়ার কথা ছিল, হ্যাঁ শীট আমি ইনশাল্লাহ দিব। তবে আমি আরেকটা ব্যাচ যেহেতু পড়াচ্ছি, আমি ওদের ওখানে দেখতেছি যে একটা পর্যায়ে দেখলাম যে অনেকেই ক্লাস করতেছে, 25 জনের মধ্যে প্রায় 20-22 জনও ক্লাস করছে। কিন্তু এখন দেখি যে তাদের মধ্যে একটা অনীহা আসছে। কিরকম? যে তারা তো জানে যে না আমরা আসলে ভিডিওটা পাবোই, আর সেকেন্ড হচ্ছে তো আমরা আসলে এগুলো তো পেয়েই যাব, সেজন্য আসলে তারা আর পড়তে চায় না বা ক্লাসও করতে চায় না। তো তো আমি আশা করবো যেহেতু তোমরা অল্প সংখ্যকই আছো, আচ্ছা ডিপ্লোমার সব বই না, আমি যে বইগুলো বলছি ঠিক সেই বইগুলোই তুমি কালেক্ট করো, যেই বইগুলোর কথা বলছি। যেমন প্রোগ্রামিং ইন সির কথা বলছি, C++, ডাটা স্ট্রাকচার, ডাটাবেজ ম্যানেজমেন্ট, এগুলো পড়ো তাহলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা এই শিটগুলো আমি যতটুকু পড়াবো ঠিক ততটুকু করে দিব, একবারে সম্পূর্ণ পিডিএফটা দিব না বা সম্পূর্ণ ইমেজটা দিব না। আমি যতটুকু পড়াবো ঠিক ততটুকুই দিব তোমাদের। ধরো 3টা লেকচার পর্যন্ত যতটুকু পড়াবো, বা 10টা লেকচার বা 5টা লেকচার, ততটুকু পিডিএফটা দিয়ে দিলাম, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা। আর যাদের গাইড নাই তারা যদি মনে করো যে এইটুক পড়লে হবে, তাহলে এইটুক পড়বা। আর যদি বোর্ড বই থাকে খুবই ভালো, তবে তোমাদের ডিপ্লোমার বইগুলো আমি বলবো যে ওগুলো পড়ো, কারণ আমরা এখনো পড়ি, আমি নিজেও পড়ি, কাজে এটা লাগবে। আর যদি যারা গাইড কিনে ফেলছো, কোনো সমস্যা নাই, গাইডের গুলোও পড়বা, এগুলোও পড়বা। তুমি দেখবা গাইডের ভিতরে দেখবে যে অনুমোদক নামে একটা টপিক আছে, ওই টপিকটা তোমার গাইড থেকে আগে পড়বা, যেহেতু তুমি আগে ওটাই পড়ে ফেলছো। ওটা পড়বা, দেন পড়ার পরে যদি দেখো যে তুমি ওটা বুঝো নাই, তখন অন্য বইয়ের হেল্প নিবা। আর যদি তুমি মনে করো যে না সেখানেই বুঝে নিছো, হ্যাঁ যদি তোমার সময় থাকে তাহলে অন্য বই পড়বা, পড়ে তুমি নলেজটা সংগ্রহ করবা, দেখবা যে এখানে ভালো মতো উপস্থাপন করা আছে কিনা। যদি থাকে তাহলে এটা নিয়ে নিবা, আর না হলে নিবা না। এই তো, এই বই পড়ার কৌশল হলো এরকম। তো আমি এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ তোমাদের আস্তে আস্তে, তোমরা এগুলো নিবা। তবে অবশ্যই আন্তরিক হবা, আমি কিন্তু এই কথাটা বারবার বলতেছি, আন্তরিক হবা, মানে সময় দিবা। সময় দিলে ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবে। আর আরেকটা জিনিস বলে শেষ করে দিব আর কি, আমি এখানে তোমরা ভিডিওগুলো আসলে কোথায় পাবা, আমি এখানে এখনো আপলোড করি নাই, আপলোড করে দিব। ভিডিওগুলো আসলে মূলত আমাদের প্রাইভেট মোডেই থাকবে। এই সাইটে যাবা আসলে, এপিই মানে এপি ইঞ্জিনিয়ার্স এর শর্টকাট আর কি, অ্যাপেঞ্জার্স। এখানে যাওয়ার পরে কোর্সে আসবা। তো তোমরা তোমাদের আসলে এটা এখনো কাজ চলতেছে, তো ডিজাইনটা এখনো কাজ হয়নি, এটা জাস্ট ফ্রি একটা টেমপ্লেট, তোমরা জানো অনেকেই। তো এখানে তোমাদের সেকেন্ড কোর্স চালু করব আমি, এখানে তোমরা এখন লগ ইন হতে পারবা, কিন্তু আসলে আমি এটা ফিল্টারিং করব, যে যেই কোর্সে আছে সে সেই কোর্সেই থাকতে পারবে। তোমাদের জন্য আমি সেকেন্ড কোর্স দিব, তোমরা সেই সেকেন্ড কোর্সে যাবা। ফর এক্সাম্পল ধরো এটা সেকেন্ড কোর্স, আমাদের এখানে সব ভিডিওগুলো দেওয়া থাকবে, তোমরা একটার পর একটা এই ভিডিওগুলো দেখবে। যার যখন সময় থাকবে সে তখন সেই সময়গুলো প্রপার ইউজ করবা। আর অবশ্যই ভিডিও দেখার আগে খাতা নিবা এবং সাথে একটা কলম নিবা। একবারই শুনবা, টেনে টেনে শুনবা, পজ করে করে শুনবা, আর দ্বিতীয়বার শোনা লাগবে না। বাট যদি তুমি খাতা কলম না নাও, তাহলে অবশ্যই তোমাকে দেখবা যে 4-5 বার শুনতে হবে। তো এত সময় নাই আমাদের, একবার ক্লাস করবা আবার টিউটোরিয়াল দেখবা আবার লিখবা, এত সময় নাই। অবশ্যই টেনে টেনে শুনবা, কিন্তু অবশ্যই সেই সময় খাতা রাখবা, খাতা এবং কলম রাখবা। তো এইভাবে তোমরা তোমাদের এই লেকচার গুলো এখানে পাবা। এবং তোমরা যেহেতু রেজিস্টার্ড হয়ে যাবা, যেহেতু তোমরা আমার এখানে ভর্তি হয়ে গেছো, তো তোমরা এখানে যতদিন খুশি তোমাদের এই ড্যাশবোর্ড তোমরা পাবা, যতদিন খুশি তোমরা এটা দেখতে পারো, পাবা আর কি। তো আমি এগুলো তোমাদের জন্য ব্যাচটা এখনো তৈরি করি নেই, করে ফেলবো ইনশাল্লাহ, কাল পরশুর মধ্যে করে ফেলবো। তো এই হলো মোটামুটি আমাদের মানে ক্লাস নেওয়ার কৌশল বলো, বা আমরা কি কি ডকুমেন্ট পাবো বা তোমরা কি কি পাবা,
কখন করে ক্লাস করবা বা কি কি জিনিস পড়তে হবে বা কোথায় থেকে পড়া স্টার্ট করব, তোমাদের মোটামুটি আশা করতেছি যে 60 বা 70% কোশ্চেনের অ্যান্সার চলে আসছে। এরপরেও যদি দেখো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। আর দেখি কেউ। ভাইয়া কোন কোন দিন ক্লাস নেবেন এটা একটু বলে দিলে ভালো আচ্ছা হতো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না এটা আমি অবশ্য বলছিলাম। আজকে হচ্ছে কি আমাদের মঙ্গলবার না? মঙ্গলবার, এই আজকে মঙ্গলবার। বৃহস্পতিবার, আর এইদিকে রবিবার। আচ্ছা, এই শীট গুলো কি ডিপ্লোমা বই থেকে গৃহীত না? এই শীট গুলো হচ্ছে অনেক বই থেকে ভালো কোশ্চেন করছো। এই শীট গুলো হচ্ছে অনেক জায়গা থেকে, অনেক বই সংগ্রহ করতে হবে তোমাকে যদি তুমি এই শীট গুলো আমার এই বইগুলো ফলো করতে চাও। যেমন এই বইটা আছে আইসিটি বইয়ে, এসএসসি আইসিটি বইয়ে, তাও একটা বইয়ে না কিন্তু 4-5টা রাইটারের বই ঘাটছি। তারপর কারণ আমার কাছে কম্পাইলার সম্বন্ধে যে বইগুলো আমি দেখছি সেগুলো নাই, আমার কাছে ভালো মনে হয়নি যে এগুলো পড়ে ছাত্র বুঝবে না। তারপরে এখানে আরো অনেক কোড আছে যেগুলো আমি ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখছি, কখনো ইন্ডিয়ান, কখনো পাকিস্তানি দেখছি, আবার কখনো ওই জার্মানি দেখছি। যার কাছে বুঝছি তখন আমি সেটা করে নিছি। এরপরে ডিপ্লোমার বই পড়ছি। তারপরে বাজারে যতগুলো এখন তোমাদের চাকরির জন্য বই আছে সবগুলো পড়ছি। পড়ার পরে যখন দেখছি যে না এই টপিকটা পড়ে বোঝা যাচ্ছে বা একটা ছাত্র বুঝবে, তখন আমি ওই টপিকটা নিয়ে নিছি। আর যদি মনে করি যে না এটা বুঝতেছে না, তখন আমি আমার মনের মতো করে দেওয়ার চেষ্টা করছি। এই হলো তোমাদের অ্যান্সার, একজনের অ্যান্সার আর কি। আর মানে অনেক বই থেকে এগুলো সংগৃহীত আর কি, একটা বইয়ে পাবা না। যদি নিতে চাও হ্যাঁ আমার অবশ্যই নিতে পারো, আমি বইয়ের নামগুলো বলে দিব তোমরা। তবে পড়তে হবে অনেক, একদিনে পাবা না আর কি, তবে পড়তে হবে অনেক। পড়ে পড়ে তুমি সংগ্রহ করতে পারো। যেমন ভাইয়া এই আমাদের বই, সাথে যে যেমন এইটা পাবা না, এটা পাবা না, এইভাবে নাই, কোনো বই পাবা না। এটা এটা একদম অনেক 4-5টা বই ঘাটার পরে তারপরে বের করতে পারছি। আর আমি নিজেও জানি না এটা কোন বই দেখে নিছি, মনে নাই। আচ্ছা বলো, এখন কোশ্চেন করো। জি বলছিলাম যে ভাইয়া আমাদের যে প্রথম দুইটা আপনি যে জিনিসটা দেখাইলেন, আপনার হচ্ছে পিডিএফ ফাইল কিভাবে পড়তে হবে বা জি কি জি। কি পড়তে হবে, এই হুম। ফাইলগুলো কি আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো, তোমাদের যে গুগল ক্লাসরুম আছে না আমাদের, জি জি জি। এগুলো দিয়ে দিব, সব সব দিয়ে দিব। তবে একটা জিনিস এই করবা যে হ্যাঁ অন্যকে শেখানোর জন্য দিবা, কিন্তু ওই বিজনেস পারপাস বা অন্য কিছু করিও না আর কি। আর আরেকটা জি জিনিস জি হলো জি, যে তা তো এটা অবশ্যই। আসলে কিন্তু আমার যদিও এটা পড়ানোর জন্যই করছি আমি, কিন্তু অনেকেই বলছে যে স্যার আপনি এটা আর কি বই আকারে বের করেন। তো অনেকেই আমাকে উৎসাহ দিছে, এই জন্য আসলে চিন্তা করছি যে না, ঠিক আছে, যদি আমি আরো উৎসাহ পাই তাহলে আমি অবশ্যই বই আকারে বের করব। তো মনে হয় যে আমি বই আকারে বের করব। তো সেই জন্য আর কি রিকোয়েস্ট করবো যে তোমরা আপাতত এই ডকুমেন্ট গুলো কাউকে দিও না। জি জি জি, না দিতে পারলে খুশি হবো আর কি। যদিও আমি আর তোমাদের দেখতে যাবো না, অবশ্যই। কিন্তু তোমরা দিও না আর কি। তবে কাউকে বুঝাই, যদি কেউ বুঝাই নিতে চায় তবে কার্পণ্য করিও না, তাকে বুঝাই দিও আর কি, জি জি। তাকে বুঝাই দিও। আচ্ছা তাহলে আজকে শেষ করি নাকি? ঠিক আছে কোশ্চেন ভাইয়া। যদি কেউ লিখে আর দিতে চাও লিখে দিতে পারো। আর এখানে আসলে আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে এখানে বসছি, আসলে একসাথে থাকলে হয়তো বা সংকোচ হইতো। তাতে করে আমরা তো বিভিন্ন জন বিভিন্ন বিভিন্ন জায়গায় বসছি না, অনেকে রিমোট। তা সেই জন্য আসলে সংকোচ করার কিছু নাই, তোমরা সরাসরি কোশ্চেন করবা। আমি যে সব সময় সবকিছু পাবো এরকম না, না পারলে অবশ্যই তোমাদের কাছে সময় নেব, অথবা আগে জানবো যে তোমাদের মধ্যে থেকে কেউ জানো কিনা। কারণ আসলে আমিও শিখতেছি, আমি যে সব জানি কিন্তু তা না কিন্তু। কারণ আমি পড়াই আসলে শেখার জন্যই, যাতে আমিও শিখি তোমরাও শিখো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। জি ভাইয়া, ধন্যবাদ।